রেমিটেন্স যোদ্ধা এবং এই প্রবাসীদের কারণেই এদেশের অর্থনৈতিক চাকা এখনো পর্যন্ত টিকে আছে। প্রবাসীরা যখন রেমিটেন্স শাটডাউন ঘোষণা করে তখন হাসিনার গদিতে কম্পন শুরু হয়েছিল, কিন্তু সেই প্রবাসীদের সাথে আজকে যে এই সরকার ফাত্রামি করছে, এই সরকারকে বলবো প্রবাসীদের সাথে এই ফাইজলামি বন্ধ করেন। প্রবাসীরা যদি আবারও রেমিটেন্স পাঠানো বন্ধ করে দেয় তাহলে তোমরা একজনও ক্ষমতায় থাকতে পারবে না। 57 জন প্রবাসী ভাই মধ্যপ্রাচ্যে গ্রেপ্তার হয়েছিলেন কেন? শুধুমাত্র এই হাসিনার পতন নিশ্চিত করার জন্য। যেখানে মধ্যপ্রাচ্যে আপনারা জানেন, মধ্যপ্রাচ্যে যেখানে মুরতাজে অর্ডার করে জিতে নিন গাড়ি, বাইক, আইফোন সহ কোটি টাকার পুরস্কার। অর্ডার করতে ভিজিট করুন murtaj.com। আন্দোলন করা যায় না, একটি কর্তৃত্ববাদ রাষ্ট্র সেখানে সাহস নিয়ে আন্দোলন করেছে। এই যে সারা দেশে গণঅভ্যুত্থানের সময় হাজারো শহীদ, হাজারো আহত এবং যেভাবে রাজপথে যেভাবে রক্ত পড়েছিল, রাজপথ রক্তে রঞ্জিত হয়েছিল, হাজারো মা কাঁদছিল, হাজারো বাবার আত্মনাদ, এগুলো দেখে আমাদের প্রবাসী ভাইরা চুপ করে থাকতে পারে নাই। তারা আন্দোলন করেছে। বিশ্বের যেখানে যেখানে আমাদের প্রবাসীরা রয়েছে, আমেরিকা বলেন, ইউরোপ বলেন, জার্মান বলেন, জাপানি বলেন, চীন বলেন, লন্ডন বলেন, জাতিসংঘে সামনে পর্যন্ত আন্দোলন হয়েছে। সুতরাং এই প্রবাসীদের অবদান ভুলে গেলে চলবে না। আমি এই সরকারকে 48 ঘন্টার আলটিমেটাম দিচ্ছি। বিমান ভাড়া 48 ঘন্টার মধ্যে কমাতে হবে। যদি এই সরকার বিমান ভাড়া কমাতে না পারে তাহলে আমি বলবো ব্যর্থতার দায় নিয়ে পদত্যাগ করুন। প্রবাসীদের সাথে ফাজলামি করবেন, এই ফাজলামি গণ অধিকার পরিষদ মানবে না। আমরা এই প্রবাসীদেরকে সংগঠিত করার জন্য আমরা আমাদের দল গঠনের আগ থেকে আমরা প্রবাসীদের নিয়ে কাজ করছি এবং বিশ্বের প্রায় 50টি দেশে প্রবাসী অধিকার পরিষদের কমিটি রয়েছে। প্রবাসী অধিকার পরিষদ প্রবাসীদেরকে সংগঠিত করে তাদের অধিকার এবং মর্যাদা প্রতিষ্ঠার জন্য লড়াই করছে। এই লড়াই আমি জানি না দেশের কোন দল কতটুকু করছে, কিন্তু গণ অধিকার পরিষদ করছে। কারণ গণ অধিকার পরিষদ মনে করে প্রবাসীরা এদেশের সম্পদ, দেশের রত্ন, প্রবাসীরা এই প্রজন্মের রেমিটেন্স যোদ্ধা, তাদেরকে শ্রেষ্ঠ সন্তান গণ অধিকার পরিষদ মনে করে। আমি প্রবাসী ভাইদেরকে বলবো, আপনাদের পাশে কেউ থাকুক বা না থাকুক, অতীতে আপনারা দেখেছেন কেউ কথা বলুক বা না বলুক, গণ অধিকার পরিষদ কিন্তু কথা বলেছে, প্রবাসী অধিকার পরিষদ কথা বলেছে। আমরা বিভিন্ন সেমিনার এর আগে দেখবেন জাফরুল্লাহ চৌধুরী স্যারকে নিয়ে করেছি। অনেক বড় বড় যারা বাংলাদেশের সুশীল সমাজের প্রতিনিধি, যারা জাতির বিবেক, তাদেরকে নিয়ে আমরা কিন্তু কথা বলেছি, আমরা প্রতিবাদ করেছি। আমি প্রবাসী ভাইদেরকে বলবো, যদি বিমান ভাড়া না কমায় তাহলে যেখানে যেখানে বাংলাদেশি মিশন রয়েছে এই মিশনগুলো আপনারা ঘেরাও করুন, দেখবেন সাইজ হয়ে গেছে। এবং একই সাথে যদি বিমান ভাড়া না কমায় তাহলে ঘোষণা দেন যতক্ষণ না পর্যন্ত এই সিন্ডিকেটকে সরকার ধ্বংস করতে পারবে, যতক্ষণ না পর্যন্ত বিমান ভাড়া কমাতে পারবে, ততক্ষণ পর্যন্ত রেমিটেন্স পাঠাবেন না। এই ঘোষণা দেন, দেখবেন আগামীকাল থেকে বিমান ভাড়া কমে গেছে। সরকার নাকি এই সিন্ডিকেটের যারা মূল হোতা তাদেরকে চেনে না, ধরতে পারছে না, তারা নাকি অদৃশ্য। আপনারা যদি কাজ না করেন তাহলে কাউকে চিনবেন না, খুব স্বাভাবিক। এই সরকার বন্ধুগণ কতটুকু কাজ করছে? আপনারা কি এই সরকারের উপর খুশি? খুশি আপনারা? জোরে বলেন না একটু খুশি।
এই সরকার এখনো পর্যন্ত আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক করতে পারে নাই। এখনো পর্যন্ত এই সরকার দ্রব্যমূল্যের দাম কমাতে পারে নাই। এখনো পর্যন্ত আওয়ামী লীগের হাইকমান্ডার কাউকে ধরতে পারে নাই। তোমরা ওবায়দুল কাদেরকে পালাতে সহযোগিতা করো, পালিয়ে যাওয়ার পরে তার বাসা বুলডোজার দিয়ে গড়িয়ে দাও। তোমরা কত বিপ্লবী আমরা বুঝে ফেলেছি। যখন কাদের বাংলাদেশে ছিল তখন তোমাদের সরকার কি করেছে? কি করেছে? চোর পালানোর পরে বুদ্ধি পারে, তাই না? চোররা পালিয়ে গেছে ভারতে, তখন তোমাদের মাথায় বুদ্ধি ছিল না। এখন তোমাদের মাথায় বুদ্ধি এসেছে। ধানমন্ডির 32 নম্বর বাসা ভাঙতে হবে। যেখানে যেখানে আওয়ামী লীগের নেতাদের বাড়ি আছে সেগুলো গড়িয়ে দিতে হবে। যখন আওয়ামী লীগের নেতারা বাংলাদেশে ছিল তখন তোমরা কার কি ছিঁড়েছ? কারণ একটা চুলো তো ছিঁড়তে পারো নাই। পেরেছে? এই সচিবালয়ে আওয়ামী লীগের সুবিধাভোগীরা তারা এখানে আস্তানা গেড়েছে। ওদের কয়জনকে সরিয়েছে? তোমরা এই সচিবালয়ের কর্মকর্তাদের বাড়ি দুর্নীতিবাজ, মাফিয়া, লুটা, যারা বাংলাদেশকে ধ্বংস করেছে, যারা অর্থ পাচার করেছে, ওই দুর্নীতিবাজদের পাশে তোমরা যদি পারো বুলডোজার দিয়ে গুড়িয়ে দাও। পারবা? পারবা না। তোমরা উল্টো কি করেছে আমরা জানি। আব্দুল জাহের বলেছে এসপি নিয়োগ হয় কত লাগে? কত বলেন তো? হাসিনার আমলে যেমনি নিয়োগ হইতো এই সরকারের আমলে সেই নিয়োগ বন্ধ হয়েছে? বন্ধ হয় নাই। সুনামগঞ্জের এসপি আনোয়ার হোসেন, তাই তো? আনোয়ার হোসেন গতকাল ভিডিও দেখেন নাই? সে কি করেছে? আমাদের গণ অধিকার পরিষদের নেতা কর্মীদের নামে মামলা হয়েছিল, জানার জন্য যে সেই মামলার আপডেট কি সেখানে দিয়েছিল। তাকে স্যার বলে নাই, তাকে বলেছে এসপি সাহেব। এতে অন্যায় হয়ে গেছে। তাকে সাহেব বলা যাবে না, স্যার বলতে হবে। স্যার বলে না, এই কারণে ঘাড় ধাক্কা দিয়ে গালিগালাজ করে রুম থেকে বের করে দিয়েছে। তোমরা বিপ্লবের পরে প্রত্যেকটা তোমরা জেলায় জেলায় এই ধরনের এসপি নিয়োগ দিয়েছ। এদের মাধ্যমে তোমরা রাষ্ট্র সংস্কার করতে চাও। গণ অধিকার পরিষদের সিনিয়র সহসভাপতি ফারুক হাসান এখানে আমার আগে বক্তব্য রেখেছে। তার উপরে শহীদ মিনারে হামলা চালিয়েছিল। তোমরা কি করলা? সেই হামলাকারীদের 11 ঘন্টার মাথায় জামিন দিয়ে দিলা। কারা দিয়েছে জানেন? এই সরকারের রাঘব বলরা। এই সরকারের ওই যে বড় বড় নেতারা আছে না, যারা এসপি নিয়োগ দেয়, ডিসি নিয়োগ দেয়, ওরা জামিন করিয়েছে। তথ্য ছাড়া কথা বলছে না। আপনারা শোনেন নাই নামগুলো? এই হচ্ছে রাষ্ট্র সংস্কার। বন্ধুগণ, একটি সরকার এই মুহূর্তে দায়িত্ব রয়েছে, অথচ আমরা দেখতে পাচ্ছি এই সরকার দায়িত্বে থাকা অবস্থায় বিভিন্ন জায়গায় যে ঘটনা ঘটছে, বিদেশিদের কাছে কি বার্তা যাচ্ছে? যে ইউনূস কিছু পারে নাই, ইউনূস কোনো কিছু কন্ট্রোল করতে পারে নাই। একটা জায়গায় যখন বুলডোজার দিয়ে একটি বাড়ি গুড়িয়ে দেওয়া হয়, সেখানে যখন নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগান হয়, বিদেশিদের কাছে কি বার্তা যায়? বার্তা যায় দেশে মৌলবাদের উত্থান হয়েছে। এবং হাসিনা যেটি প্রমাণ করতে চেয়েছিল সেটি কিন্তু প্রমাণ হয়ে গেছে। গতকালকের ঘটনায় হাসিনা জিতেছে, তোমরা পরাজিত হয়েছ। এখন হয়তো এই কথা শুনে অনেকে বলবা রাশেদ কি কয়, 2 বছর পরে টের পাবা, 5 বছর পরে টের পাবা আমরা সত্য বলছি নাকি মিথ্যা বলছি। আজকে বাংলাদেশকে একটি মৌলবাদী রাষ্ট্র হিসেবে প্রমাণ করার জন্য ওই কথিত রয়ের এজেন্ডাই ষড়যন্ত্র করছে। এই ষড়যন্ত্রের ফাঁদে আমাদের কথিত বিপ্লবীরা পা দিয়েছে। ষড়যন্ত্রের ফাঁদে বিশ্বাস করেন, এইটা একটা ভাব এদেশের মুসলমানদেরকে খাটো করার জন্য, ছোট করার জন্য, যে এরা মৌলবাদী, এরা জঙ্গিবাদ, এটি প্রমাণ করার জন্য এই ধরনের জেলায় জেলায় বিভিন্ন জায়গায় ওই ধানমন্ডি 32 বলেন আর ওই ওবায়দুল কাদেরের বাড়ি বলেন, এই যে হঠাৎ করে তারা আবার নাকি দ্বিতীয় বিপ্লব শুরু করেছে। এটা দ্বিতীয় বিপ্লব নাকি আওয়ামী লীগের প্রতি বিপ্লব? আওয়ামী লীগ জিতেছে, তোমরা যেত নাই, তাই বলো না কেন ভাই? আপনারা দেখেন নাই
ভিডিও ভাইরাল হয়েছে। কি বলা হচ্ছে? সেনাবাহিনীর উপর দিয়ে বুলডোজার চালানোর জন্য। এটা কোনো কথা হইলো? এটাকে আপনারা গ্রহণ করছেন? গ্রহণ করছেন? বলা হচ্ছে কিসের সেনাবাহিনী? What is this? এই সেনাবাহিনী যদি জনগণের পক্ষে না দাঁড়াতো তাহলে এই বিপ্লব কোনোভাবেই সফল হতো না। সফল হতো? কোনোভাবেই এই বিপ্লব সফল হতো না। সুতরাং সেনাবাহিনীকে নিয়ে বিতর্ক সৃষ্টি করা, উস্কানি দেওয়া, এগুলো মোটেও সঠিক কাজ হচ্ছে না। সেনাবাহিনীকেও আপনারা উস্কানোর চেষ্টা করছেন। আমি সেনাবাহিনীর ভাইদেরকে বলবো, জনগণের পক্ষে যেভাবে ছিলেন জনগণের পক্ষে থাকেন। হ্যাঁ, অনেক কথা ইনস্ট্যান্ট বলতে নেই, বললে প্রতিক্রিয়া শুরু হয়, কিন্তু আমরা রাজনীতি করি, মানুষকে সচেতন করা আমাদের দায়িত্ব। আমরা যদি সেই দায়িত্ব পালন করতে না পারি তাহলে আমরা কিসের রাজনীতিবিদ? যে ঘটনাগুলো ঘটেছে, আমি সরকারকে বলবো, যদি কোনো বাড়ি পরিত্যক্ত ঘোষণা করতে হয় সেইটা সরকার করবে। এই মুহূর্তে যদি সরকার দায়িত্ব রয়েছে, যদি কোনো বাড়ি ভেঙে ফেলা লাগে তাহলে সেটি সরকার তদন্ত কমিটি গঠন করবে যে এই বাড়ি পরিত্যক্ত হয়ে গেছে, যে কোনো সময় এই বাড়ির ছাদ ভেঙে পড়তে পারে, এই বাড়ি ভেঙে নতুন বাড়ি নির্মাণ করতে হবে। আর সেখানে যদি মসজিদ দেখেন, আরেকটি বিষয় দেখেন যে বলা হচ্ছে সেখানে মসজিদ নির্মাণ করো, কেন বলা হচ্ছে না মন্দির নির্মাণ করো? প্রত্যেকটা ঘটনার পিছনে কি রয়েছে, কি ষড়যন্ত্র রয়েছে, এগুলো আপনারা বাংলাদেশের মানুষ বেশি আবেগে নিয়েছেন না, একটু খতিয়ে দেখেন। বাংলাদেশকে কারা জঙ্গিবাদী রাষ্ট্র হিসেবে প্রমাণ করতে চায়, বাংলাদেশকে কারা মৌলবাদী রাষ্ট্র হিসেবে প্রমাণ করতে চায়। এই যে এখানে মনে করেন মারামারি শুরু হয়ে গেল, স্লোগান শুরু হলো নারায়ে তাকবীর আল্লাহু আকবার। কি বার্তা যাবে? মৌলবাদের উত্থান হয়েছে, এই যে মৌলবাদীরা বিশৃঙ্খল মারামারি করছে। বন্ধুগণ, আমি আর কথা বাড়াচ্ছি না, আমি ডক্টর ইউনূসকে বলবো, যদি সক্ষমতা থাকে আওয়ামী লীগকে গ্রেপ্তার করেন, শেখ পরিবারকে গ্রেপ্তার করেন। যদি সক্ষমতা থাকে শেখ হাসিনাকে, ওবায়দুল কাদেরকে ভারত থেকে ফিরিয়ে এনে বিচার করেন। যদি সক্ষমতা থাকে গণহত্যার বিচার করেন। আমরা বারবার দাবি জানাচ্ছি। গতকাল আমরা ৬৪ জেলায়, আপনারা দেখেছেন, আমরা গণহত্যার বিচারের দাবিতে এবং আওয়ামী লীগ যে গণহত্যা চালিয়েছে, দল হিসেবে আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রম স্থগিত করা, নিবন্ধন স্থগিত করা, এই দাবিতে আমরা গতকাল ৬৪ জেলায় ডিসির মাধ্যমে মাননীয় প্রধান উপদেষ্টা বরাবর আমরা স্মারকলিপি দিয়েছি। এবং এর আগে যখন আমরা প্রধান উপদেষ্টার সাথে দেখা হয়েছে বা যে কোনো আমাদের সরকারের কর্মকর্তার সাথে দেখা হয়েছে, আমরা সবসময় বলেছি গণহত্যার বিচার করতে হবে। গণ অধিকার পরিষদের বাইরে আর কোন দল সংগঠন এইভাবে গণহত্যার বিচারের দাবিতে এতটা সোচ্চার ছিল? গণ অধিকার পরিষদ মনে করে এই গণহত্যার বিচার যদি না হয় তাহলে শহীদের রক্তের সাথে গালগালি করা হবে, গণহত্যার বিচার হতেই হবে। এবং এই সরকারকে বলবো, কাজ করেন। ওই যে এই উপদেষ্টা পরিষদে আপনারা মুজিববাদী উপদেষ্টা নিয়োগ দিয়েছেন, দেন নাই? দিয়েছে না? এই উপদেষ্টা পরিষদকে যদি সংস্কার না করেন তাহলে বুলডোজার দিয়ে যতই আপনারা বাড়িঘর, আওয়ামী লীগের বাড়িঘর উড়িয়ে দেন না কেন, এর মাধ্যমে আওয়ামী লীগের কিছুই শিখতে পারবেন না। আপনাদের উপদেষ্টা পরিষদের একজন উপদেষ্টা ফারুকি কি বলেছিল? ৭ আগস্ট ফেসবুকে লিখেছিল যে ওই ধানমন্ডির ৩২ নম্বর বাড়ি এই সরকারের প্রথম দায়িত্ব সংস্কার করা। এরপরে কি করলো? এরপরে দেখেন যে সেই ব্যক্তিকেই পুরস্কার স্বরূপ উপদেষ্টা বানালো। এটা কি বিপ্লব? আপনারা বলেন এটা কি বিপ্লব? এটা কোনো বিপ্লব না। আরো খুঁজলেন সরকারের বিভিন্ন দপ্তরে সচিব, উপসচিব, পুলিশের ডিসি, এসপি, এরা যারা নিয়োগ পেয়েছে এরা আওয়ামী লীগের তালিকা। একদিকে তোমরা কি করছো? তোমরা আওয়ামী লীগের পুনর্বাসন করছো, অন্যদিকে তোমরা যে বিপ্লবী সেটি প্রমাণ করতে চাও। এটাকে কি বলে? এটাকে বলে সাপ হয়ে তুমি সাপ হয়ে সবল মারো আর ওজা হয়ে ঝাড়ো। সাপ হয়ে দর্শন করো
আর হচ্ছে উজাবে ঝাড়ো। এই যে নাটক, এই নাটক কিন্তু জনগণ বুঝে ফেলিয়েছে। আমি গতকাল সরকারকে বলেছি, আপনাদের অবস্থান স্পষ্ট করুন। আগামী 48 ঘন্টার মধ্যে যদি আপনারা আপনাদের অবস্থান স্পষ্ট না করতে পারেন তাহলে আমরা কিন্তু যমুনা ঘেরাও করব। ওই যমুনায় যারা কর্মকর্তা রয়েছে সেখানে এখনো পর্যন্ত রয়্যাল এজেন্ট রয়েছে, আওয়ামী লীগের প্রেতাত্মারা রয়েছে। এই বাড়ি ঘর ভাঙছে, সেখানে কিন্তু আওয়ামী লীগ নয়। আওয়ামী লীগ যেখানে যেখানে রয়েছে যদি বলো তাদেরকে ধরো, গ্রেপ্তার করো, শাস্তি দাও। আওয়ামী লীগ যে অপরাধ করেছে ওরা কোনো ক্ষমা পেতে পারে না। তবে হ্যাঁ, যারা আওয়ামী লীগের নিরীহ সাধারণ সমর্থক কর্মী রয়েছে তাদের সাথে জুলুম করা, অন্যায় করা, মামলাবাজি করা চলবে না। আমরা একটি নতুন রাষ্ট্র বিনির্মাণ করতে চাই, যেখানে হঠকারিতা চলবে না, যেখানে নিয়ম শৃঙ্খলা থাকবে, যেখানে প্রতিবাদ থাকবে, যেখানে ন্যায় বিচার থাকবে, যেখানে আইনের শাসন থাকবে, যেখানে বাংলাদেশের মানুষের বাক স্বাধীনতা থাকবে, যেখানে বাংলাদেশের মানুষ ক্ষুধার্ত থাকবে না, দুই বেলা দুমুঠো খাবার খেতে পারবে। সে বিষয়ে আপনাদের দৃষ্টিকোণ নাই। আপনারা এখন জনগণকে বিভ্রান্ত করছেন। 2 দিন পর পর নানান নতুন নতুন ইস্যু তৈরি করছেন। এই ইস্যুর ফাঁদে জনগণ যদি সারাক্ষণ চেপটা হয় তাহলে কিন্তু এই দেশের কোনো পরিবর্তন হবে না। এই দেশের যদি প্রকৃতপক্ষে পরিবর্তন করতে চান তাহলে আমি মোহাম্মদ ডক্টর ইউনূসকে বলবো, অনতিবিলম্বে জাতীয় সংলাপের আয়োজন করুন এবং সেই সংলাপে আলাপ আলোচনার মাধ্যমে জাতির কাছে সমস্ত দলকে সাজানি আহ্বান জানান যে আপনারা জাতীয় ঐক্য এবং সংহতি প্রতিষ্ঠা করতে চান। আপনারা আহ্বান জানান যে আপনারা এই উপদেষ্টা পরিষদ পুনর্গঠন করতে চান, আপনারা রাষ্ট্র সংস্কার করতে চান। জনগণের কাছে সেই আহ্বান জানান, তাহলে জনগণ আমি মনে করি আপনাদেরকে সহযোগিতা করবে।